আগামীকাল থেকেই পবিত্র মাহে রমজান। সীমিত আয়ের মানুষের জন্য এবারের রমজান মাসটা নিদারুণ কষ্টেরই বলা চলে। একদিকে করোনায় ব্যবসা বাণিজ্য মন্দা, দেশজুড়ে অঘোষিত লকডাউন, তাতে কর্মহীন শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। অন্যদিকে গত বছরের রমজান মাসের তুলনায় এবার প্রায় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু অনেক বেশি। রমজানে ভোগ্যপণ্যের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও অসাধু ব্যবসায়ীদের তৎপরতাও থেমে নেই। যদিও বাণিজ্য মন্ত্রণালয় বলছে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার, সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, পণ্য ঘাটতি হওয়ার আশঙ্কা বা কারণ কোনোটিই নেই বলছে বাণিজ্য মন্ত্রণালয়। তবুও রমজানকে কেন্দ্র করেই নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল। তাই পিএসআরএফ গণতন্ত্রে আজকে আলোচনার বিষয় রমজানে বাজার নিয়ন্ত্রণ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাজিয়া কণা। আমরা এই বিষয় নিয়েই আলাপ করব এবং আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত থাকবেন। আমাদের সাথে স্কাইপের মাধ্যমে যুক্ত থাকবেন জনাব গোলাম রহমান, তিনি সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, এবং তিনি একই সাথে সাবেক চেয়ারম্যান দুদক। এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন এবং আছেন এরই মধ্যে যুক্ত অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত আছেন সরাসরি মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি সাবেক সহসভাপতি এফবিসিসিআই এবং একই সাথে তিনি দোকান মালিক সমিতির সভাপতি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা যারা টিভি সেটের সামনে আছেন আপনাদেরকে স্বাগত জানিয়েছি। এবং একটি বিষয় বলে রাখি, যারা টিভি সেটের সামনে আছেন তারা তো দেখছেনই, এবং যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে আছেন তারা কিন্তু ফেসবুকে আমাদের যে ভেরিফাইড যে আমাদের চ্যানেল আছে সেখানেও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটিতেও যুক্ত হতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এবং স্ক্রিনের নিচে যে নম্বরটি দেখানো আছে সেই নম্বরটিতে ফোন দিয়েও আপনাদের মতামত আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমরা আলোচনায় চলে যাব এবং শুরুতে আমরা যাব গোলাম রহমানের কাছে। এই যে বিষয়গুলো আমরা বলছি, প্রতিনিয়তই রমজান আসলে আমরা পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছি। এবার করোনা পরিস্থিতি একটু ভিন্ন। এবারও আমরা দেখছি যে পণ্য বাজার কিন্তু রমজানকে ঘিরে অস্থিতিশীল। সরকার মনিটরিংয়ের কথা বলছে এবং মার্চের শুরু থেকে আমরা দেখছি যে এই বাজার মনিটরিং নিয়ে নানা কথাবার্তার পরেও আজ পর্যন্ত আমরা আজকের বাজারও দেখলাম যে বাজার এক ধরনের লাগামহীন অবস্থায় যাচ্ছে। কেন এই পরিস্থিতি, জনাব গোলাম রহমান? এই সময়ে চাহিদা, তাছাড়া এবার তো এই বিশেষ পরিস্থিতিতে সাপ্লাই ডিসরাপশন অনেক, যেমন কৃষি পণ্য, শাকসবজি, এইসব কৃষক উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না। অন্য শহরে দাম একদম চড়া। এই প্রেক্ষাপটে যেটা করতে হবে যাতে সাপ্লাই ডিসরাপশন না, পরিবহন সচল থাকে, সেদিকে দৃষ্টি দিতে। সে কথার কথা যে পয়েন্ট 1, 1, 2 এবং হয়, কিন্তু সেখান থেকে পরিবহনের ব্যবস্থা কৃষক মূল্য পাচ্ছে না। সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তত্ত্বাবধান যদি কনভয়ের মাধ্যমে অনেকগুলো পয়েন্ট থেকে সময়ে ঢাকার দিকে রওনা হয় এবং প্রতিবন্ধকতা করতে, তাহলে হবে কি যে সাপ্লাই ডিসরাপশনটা থাকবে, কৃষকও ন্যায্য মূল্য পাবে, আবার আমরা যারা ভোক্তা আমরাও আর কি কষ্টে পড়বো না। তেমনি ভাবে বন্দর খোলা হবে এবং পত্রপত্রিকায় দেখছি বন্দরের অনেক জাহাজ মালামাল নিয়ে, যাতে মালগুনি আর কি আপনার পার হয় এবং কনজাম্পশন পয়েন্ট ঢাকা হোক বা অন্য কোনো শহর পৌঁছে সেই ব্যবস্থা, যদি পরিবহন ব্যবস্থা সুষ্ঠু এবং বিপণনেও আর কি আপনার ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সম্ভব হওয়ার কথা। জনাব গোলাম রহমান, আপনি থাকুন আমাদের সাথে। আমি এই বিষয়টা নিয়েই অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে আসলে যেটি গোলাম রহমান বলছেন যে আসলে পণ্য সরবরাহ এবং বিপণন ব্যবস্থা যদি আমরা, অর্থাৎ সাপ্লাই চেইনটা যদি ঠিক রাখতে পারি তাহলে হয়তো এই অবস্থা হতো না, বা সামনের দিনেও আমরা হয়তো সেই জায়গাটা নিশ্চিত করতে পারবো। আমার প্রশ্ন হলো তাহলে কি আমরা দেখছি কৃষক পর্যায়ে পণ্য উৎপাদিত হচ্ছে কিন্তু সেই পণ্যগুলো আবার নষ্ট হচ্ছে, সেগুলো পৌঁছাচ্ছে না। আবার একইভাবে আমরা দেখছি যে যেখানে পর্যাপ্ত মজুদ
মজুদ আছে সেখানেও দাম বাড়তি। নানা অভিযোগ করা হচ্ছে যে পরিবহনের সংকট, শ্রমিক সংকট এই সময়টাতে, সব মিলিয়ে কি এক ধরনের সমন্বয়হীনতা আছে এই জায়গাটাতে? ডক্টর তিতুমির, কি বলবেন আপনি? যে সবাইকে রমজান জানাচ্ছি। আপনার প্রতিবেদনে আপনার উত্তর আছে, কারণ আপনি প্রথমেই শুরু করেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে কোনো অসুবিধা নেই, আবার আপনি বলছেন যে দাম পাচ্ছে না, আবার অন্যদিকে বলা হচ্ছে যে অনেক দামে কিনছে। তাহলে আমরা লক্ষ্য করছি যে তিন পক্ষে তিন ধরনের বক্তব্য আমরা উপস্থাপন করছি। তাহলে প্রশ্ন করা দরকার সাংবাদিক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়কে, আমরা বাজার রিপোর্ট করতে গেলাম সেখানে দাম দেখ এতটা, আবার অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করা দরকার যে আপনারা বলছেন এই দাম কিন্তু বাজারে হচ্ছে এই দাম। হচ্ছে যে কৃষক বলছে যে তারা ন্যায্য মূল্যে দাম পাচ্ছে না, আবার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বলছে যে তারা ঠিক মতো ব্যবস্থা গ্রহণ করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে কে বেঠিক? তাহলে প্রশ্ন হচ্ছে যে জবাবদিহিতা আছে কিনা, সরকারের কি জনগণের প্রতি আছে? ব্যবসায়ী কি তার মুনাফা উৎপত্তিভাবে বার নিচ্ছে? আর জনগণ কেন এই ধরনের পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছে? আবার সাংবাদিক কেন সরকারকে জবাবদিহি করছে না যে আমরা দেখছি হচ্ছে যে বাজারে দাম বেড়ে গেছে কিন্তু সরকার বলছে যে দাম ঠিক আছে? তাহলে এই আলোচনাটা কর্তৃত্ববোধের আলোচনা হওয়া দরকার নয়, আলোচনাটা হওয়া দরকার কেউ রেসপন্সিবল, রেসপন্সিবিলিটিটা কার? এই রেসপন্সিবিলিটি সরকারের না ব্যবসায়ী না যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন সেই ধরনের প্রতিষ্ঠান, অথবা সবচেয়ে বেশি করে সংবাদ মাধ্যম? তাহলে কি করছে? সংবাদ মাধ্যম দুই ধরনের রিপোর্ট করছে, কোথাও জবাবদিহিতার নিশ্চয়তা করছে। আপনি বলছেন জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয়কে গণমাধ্যম থেকে এবং সাংবাদিকরা কিন্তু বারবারই প্রশ্ন করেছেন এবং তিনি বরাবরই বলে এসেছিলেন যে গতবারের চেয়ে 10 গুণ বেশি পণ্য মজুত আছে বা এবার কোনো ধরনের সংকট হবে না, এই ধরনের নানা আশ্বাস কিন্তু বারবারই তিনি দিয়ে এসেছিলেন। আমি এই বিষয়টাতে আপনার কাছে আবারও আসবো, কিন্তু আমি জনাব হেলাল উদ্দিন আপনার কাছে জানতে চাই, এই সময়টাতে আসলে অসাধু ব্যবসায়ীরাও কি তৎপর তাদের রমজানকে পুঁজি করে, এই সময় চাহিদা বেশি, সেই চাহিদাকে পুঁজি করে জিনিস পণ্যের দাম বাড়িয়ে দিতে? হেলাল উদ্দিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ নাজিয়া কণা। প্রথমত আমি আপনাকে বলি, সবাই কথা বললে আমি শুনলাম, শুধু বিষয়টা হচ্ছে আপনি যদি এভাবে দেখেন এখন ডিমের দাম কম, ব্রয়লার মুরগির দাম কম, আপনি যদি দেখেন শাকসবজির দাম কম, তেলের দাম বাড়েনি, আপনি লবণের দাম বাড়েনি, আপনার চিনির দাম বাড়েনি, এগুলো কিন্তু আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমাদের জানা। কিন্তু হ্যাঁ বেড়েছে, আমি বাড়েনি এবং অনেক পণ্যের কথা বলতে পারবো, বেড়েছে 3টি বা 4টি পণ্য। সেটার মধ্যে কি একটি হচ্ছে ছোলা, অল্প কিছু বেড়েছে, যেটা 10 রোজার পরে গেলে এটা আবার এখন 5 টাকা বেড়েছে, 10 রোজার পরে গেলে এটা আপনি 15 টাকা কমে কিনতে পারবেন। ছোলার ব্যবসাটা শুধুমাত্র 1 মাসের জন্যই ব্যবসাটা করেন, সেই কারণে পরবর্তী পর্যায়ে কেউ কেনেন না। দাম বেড়েছে কিসের? পেঁয়াজের দাম বেড়েছে, দাম বেড়েছে আপনার আদার, দাম বেড়েছে রসুনের। আপনি জানেন যে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের পেঁয়াজ আনতে হয় প্রায় 12 থেকে 15,000 মেট্রিক টন। অর্থাৎ এই মার্চে যদি আমাদের ওরা পেঁয়াজ দিতে শুরু করতো তাহলে আমাদের এই 1-1.5 মাসে আমাদের এখন প্রায় 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের দেশে এসে পৌঁছতো। আমরা সেই পেঁয়াজটা আনতে পারি না, কারণ আজকে সারা পৃথিবীতে কিন্তু এই মহামারীটা এরকম না যে শুধু বাংলাদেশের জন্য এরকম মহামারী। সেই ক্ষেত্রে আপনি দেখেন রসুন এবং আদা আমরা এগুলো আনি কিন্তু চায়না থেকে, চায়নাও একই অবস্থা। তারপরেও আজকে আমি খবর নিয়ে দেখলাম চট্টগ্রাম বন্দরে আমাদের বহির্নগরে প্রায় 100-র উপরে কন্টেইনার আমার বহির্নগরে পড়ে আছে, যেগুলো এখনো ঘাটে এসে ভিড়তে পারছে না। আর চিটাগংয়ের পোর্টের অবস্থা যদি আপনি দেখেন, এখানে আজকে যেটা শুনলাম যে 55,000
কন্টেইনার বোধহয় এখন জট লেগে আছে। জনাব হেলাল উদ্দিন, আমি ওখানে আপনাকে আপনার একটু কোনো থামাই, labor এবং পাওয়া আপনি যাচ্ছে যেটি না, বলছেন যে ওখানে হ্যাঁ loading জট হয়েছে unloading- এবং জট এখন আস্তে আস্তে কমছেও, আপনি যেই হিসেবটি দিলেন যে রসুনের দাম আর আদার দাম সামান্য কিছু বেড়েছে, আমি শুধু আদার হিসাবটা যদি আপনাকে বলি যে এক সপ্তাহের ব্যবধানে আদার দাম কি পরিমাণ বেড়েছিল, যে আদা বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকায়, আজ পর্যন্ত সে আদা বিক্রি হচ্ছে 350 টাকার উপরে, আর এই আদার এলসি মূল্য সর্বোচ্চ 97 টাকা। তাহলে মুনাফার অঙ্কটা যদি আপনি দেখেন, 97 টাকার এলসি যেই আদার হয়েছে সেই আদা এখন ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। আর আপনি আরেকটি কথা বলেছেন যে বেশিরভাগ পণ্যের দাম বাড়েনি, আমি যদি আপনাকে একটু ছোট্ট হিসেব দেখাই, যেটি টিসিবির পক্ষ থেকেই যে হিসাবটি দেওয়া হয়েছে এবং কৃষি বিপণন অধিদপ্তর টিসিবি তারা যে হিসাবটি দিয়েছে যে গত বছর ঢাকায় রোজার আগে যদি আমরা মোটা চালের দাম বলি, 1 কেজি মোটা চালের দাম ছিল 32 থেকে 25 টাকার মধ্যে, এখন তা 42 থেকে 45 টাকা। পেঁয়াজ, রসুন, আদার দাম সবকিছুই একইভাবে বেড়েছে, এবং আমরা গত বছর দেখেছিলাম পেঁয়াজের দাম যেটি ছিল 35 টাকা, এই বছর সেটি 65 টাকা। গত সপ্তাহের সাথেও ব্যবধানটা বেড়েছে, গত বছরের রমজানের সাথেও এই বছরে আমরা দেখছি যে অনেক পণ্যের দাম কিন্তু বাড়তি। কি বলবেন এই জায়গায়, এই বিষয়টাতে? আপনি 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 কিন্তু 2টা 3টা বলার পরে বলতে পারেন, তাতে কোনো আমার আপত্তি নাই। বিষয়টা আমি বলি আপনাকে, আপনি প্রতি বছর আমাদের টাকা ডিভ্যালুয়েট হয়েছে 5 থেকে 7%, অর্থাৎ এমনি কিন্তু প্রতি বছর 5 থেকে 7% পণ্যের দাম, আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, এটা আপনাকে মাথায় নিতে হবে। বিকজ আমাদের কিন্তু বাইরে থেকে এনে ঢাকা বিক্রি করতে, দেশে এনে বিক্রি করতে হয়। তারপরে বলছি, আমি একেবারে বলছি না যে ব্যবসায়ীরা একেবারে দুধে ধোয়া, কিন্তু আপনি যদি এভাবে খেয়াল করেন, আজকে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে, আজকে সারা দেশের মানুষ লকডাউন, ঘরে বসে আছে, তারপরেও কিন্তু ডাক্তাররা কাজ করছেন, চিকিৎসা সেবীরা কাজ করছেন, ওনারা আমরা বলছি তারা হচ্ছে ফ্রন্ট লাইনের যোদ্ধা, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন ব্যবসায়ীরা কিন্তু তার পরের যোদ্ধা। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের অফিসগুলো খোলা, আমাদের দোকানগুলো খোলা, আমাদের মুখে কিন্তু মাস্ক ওইভাবে আমাদের নাই, আমাদের পিপিও নাই, আমাদের কোনো প্রণোদনাও নাই, তারপরে কিন্তু জীবনকে বাজি রেখে আমরা কিন্তু বাজারে বিপণন করে যাচ্ছি। এটা একবারও কিন্তু আপনারা ভেবে দেখবেন না। আপনি দেখেন, আজকে যদি কাউকে বলা হয় যে আপনি একটু চিরাং থেকে ঘুরে আসেন, আপনি কিন্তু যাবেন না। আমরা পরিবহনের যে শ্রমিকটা আসছে, পরিবহনের যে ড্রাইভার আসছে, সে কোথায় রাস্তায় খাবে? সমস্ত হোটেলগুলো তো বন্ধ, তারপরেও কিন্তু এরা আসছে। এই যে গরিব মানুষগুলো সারাদিন কারণ বাজার, আপনাদের টেলিভিশন আমরা দেখি, কারণ বাজারে শত শত হাজার হাজার মানুষ, এরা কারা? এদের জীবনকে বাজি রেখে আমাকে কিন্তু ওই যে আমরা যারা ঘরে বসে আছি, যারা এইসব টিভিতে এসে আমরা কথা বলছি, তাদের বাসায় কিন্তু খাবার পৌঁছে দিচ্ছে। আজকে আমি প্রথম দেখলাম তরমুজ দিয়ে যাচ্ছে, আপনার ব্যান গাড়ি দিয়ে রাস্তা রাস্তা তরমুজ বিক্রি করছে। এই লোকটা কে? এই লোকের জীবন আর হচ্ছে আমাদের ওই যে কি বলে আপনার একজন বড় মানুষের জীবন, এরা কিন্তু একই জীবন যার চলে যায় তা কিন্তু সবই চলে যায়। সেই কারণে বলছি, আমরাও কিন্তু এক ধরনের যোদ্ধা, এই দেশের ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের যোদ্ধা, এবং আমাদের মধ্যে মানবিকতা আছে। 2-1 আছে যারা এই কাজটি করছে, আদার দামটা অতিমাত্রায় বেড়েছে, বাড়ার কোনো কারণ নাই। এবং আমি আশা করছি আগামী 3-4 দিনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, কালকে থেকে যদি আমাদের বন্দরটা যদি খোলা হয়ে যায়, আগামী 4-5 দিন পরে আদার দামটা কমবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু আমদানিকৃত পণ্য, এই পণ্য আদা আমার প্রতি বছর কিন্তু 5 থেকে 7 লক্ষ মেট্রিক টন আদা আমার বিদেশ থেকে আমদানি করতে হয়, 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন আমাকে কিন্তু রসুন আমদানি করতে হয়, আমার কিন্তু আমদানির উপর ডিপেন্ড করতে হয়। আজকের বাজারে যদি আপনি ডলার দেখেন, আজকের বাজারে ডলার কিন্তু 90 টাকা হয়ে গেছে। অতএব আপা সবকিছু জিনিসগুলো যদি এখানে তিতুমির ভাই আছেন, উনি অর্থনীতিবিদ, আমি ওনাকে বলবো, যদি আপনি, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যেখানে 2-1 আপনার খারাপ পাবেন না। আমাদের ব্যবসায়ীর মধ্যে হয়তো বা 2-1 আছে, কিন্তু আপনি দেখবেন এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে, আজকে এই মহামারীকে কেন্দ্র করে, আজকে যুদ্ধকালীন সময়কে কেন্দ্র করে ব্যবসায়ীরা কিন্তু সেভাবে পণ্যের দাম বাড়াচ্ছে না, এবং বাড়াবার কোনো সুযোগ নেই। আপনি দেখেন ম্যাক্সিমাম রোজার পণ্য বলতে আমরা যেটা বুঝি, রোজার পণ্য কিন্তু আদা রসুন না, রোজার পণ্য হচ্ছে তেল, রোজার পণ্য হচ্ছে ডাল, রোজার পণ্য হচ্ছে ছোলা, এগুলো কিন্তু আদা রোজার পণ্য না, কিন্তু আদা এই করোনাকালীন সময়ে আসলে সবাই হয়তো ঠান্ডাজনিত সমস্যার কারণে বা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যখন যে আদা খেলে উপকার পাওয়া যাবে, সেই জায়গাটায় সেই সুযোগটা কাজে লাগিয়ে আদার দাম বেড়েছে, যেমনটি বেড়েছে লেবুর দাম। আর রমজানকালীন যে পণ্যগুলো, সেগুলোর দাম তো বেড়েছেই। আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, জনাব হেলাল উদ্দিন, আপনার কাছে কি মনে হচ্ছে দাম বাড়ার কারণগুলো কি? আমি কিন্তু বললাম না যে আমরা যদি এভাবে খেয়াল করি যে দাম যেটা বেড়েছে, সেটা কিন্তু আমি বলছি না যে লেবুর দাম বেড়েছে। লেবু এখন বলা হচ্ছে লেবু খাওয়া প্রত্যেকের দরকার। আপনি আমার ঘরেও দেখবেন যে আমার ঘরে প্রচুর লেবু মানে
আছে, কারণ এটা বলা হচ্ছে কারণ যখনই বাজারের সাপ্লাইটা সঙ্গে চাহিদার যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে কিছু তো বাড়বেই পণ্য। মানে এটা সেই শুধু আমাকে জায়গাটাতে বললে আপনি বলছেন যে পৃথিবীর সাপ্লাইয়ের জিজ্ঞেস সাথে করেন। বাজারে হ্যাঁ, উনি তো বাজারের অর্থনীতিবিদ। সরবরাহ ব্যবস্থার এখন মধ্যে যখন ঘাটতি আছে। এইসব আমি আপনার জিনিস কাছে আবার আসবো। আদার দামটা বলা হয়েছে যে আদা এখন খেলে আদাটা আমি কিন্তু আপনাকে নিশ্চিত করে বলছি আগামী এক সপ্তাহের মধ্যে আদার দাম এবং রসুন দাম কমে আসবে। যে পরিমাণ লাভ করার সেটা করার পরে আর কি কমে আসবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির আপনার কাছে আবারও আসছি এই বিষয়টি জানতে যে একে অন্যকে দোষারোপ করা বা সেই জায়গাটা থেকে বের হয়ে এসে আসলে আমরা এখন কোন জায়গাটাতে নজর দিতে পারি। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু এর পরেও আসলে পণ্যের দাম বেড়ে গেছে। এর কারণ হিসেবে আপনি কি মনে করছেন? বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে একজন আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে এবং যার ফলে ভোক্তা, আমরা ভোক্তা হিসাবে সবাই এই বিপরীত প্রভাবের মধ্যে পড়ছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে যে তিনটি কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমদানির কারণে আপনার এই ধরনের এর বিশেষ করে মূল্যের সাথে অর্থাৎ বৈদেশিক মুদ্রার সাথে বিনিময় হারের পরিবর্তন ঘটলে এই ধরনের পরিস্থিতি একটা দাম বাড়ে, সেটি কথা ঠিক আছে। তো প্রশ্নটি হচ্ছে যে আমাদের কোন সময় কোন পণ্য আসবে সেটি আমাদের একটা ধারণা আছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে দামটা হচ্ছে কিন্তু কাওরান বাজারের লোক বাড়াচ্ছে না, তিনি ফেরি করছেন তিনি বাড়াচ্ছেন, কারণ তিনি খুব কম ভাবে ছেড়ে দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে মধ্যস্থতাকারী এবং যারা প্রত্যুত্তর করছেন এবং প্রবল টাকাটা তারাই করছেন এবং তারা কিন্তু তাদের কথা নিয়ে আমরা কিন্তু কথা বলছি না। তাহলে প্রথম ধরতে হবে হচ্ছে তারা মজুদদারি করছেন এবং কার সাথে বিষয়টা আছে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে সরকার সবসময় বলে যে মজুদ আছে, কিন্তু জনগণ সেটা পাচ্ছে না। তাতে সরকারকে বলতে হবে যে কেন জনগণ ন্যায্য মূল্যে জিনিসপত্র পাচ্ছেন না। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের এই মৌসুম, এটা হচ্ছে ধানের মৌসুম এবং এই মৌসুমে আমাদের বিভিন্ন রকমের শাকসবজি হয়েছে। কৃষক বলছে যে তারা দাম পাচ্ছেন না, কিন্তু ভোক্তা অনেক দামে কিনছে। তাহলে সরকার কি করতে পারতো যাতে কৃষক ঠিক দাম পেতেন এবং ভোক্তা ঠিক দামে কিনতে পারত? অর্থাৎ হচ্ছে এখানে যে ব্যবস্থাটাই চালু রাখা দরকার ছিল, মজুত করে ভোক্তার মাধ্যমে দেয়া। কিছুদিন আগে দিতেছে যে তাদের জনবল না এবং জনবল না থাকার কারণে তারা আসলে ঠিকভাবে জনগণের কাছে পৌঁছাতে পারে। তার মানে হচ্ছে যে এখন প্রশ্নটি যেটি বড় করা দরকার, যেটি হেলাল উদ্দিন সাহেব বলেছেন, যারা দিন আনে দিন খায় মানুষ, যারা এই তান্ত্রিক পর্যায়ে ক্রয় করেন, তারা আসলে কিভাবে বেঁচে থাকবেন? কারণ হচ্ছে যে এবং আরেকজন বেঁচে থাকবেন, কৃষক কিভাবে বেঁচে থাকবেন? তার মানে হচ্ছে যে দিন হানে দিন খায় মানুষ যদি তাকে আবার মেলা দামে হয়, যখন তার আয় কমে গেছে, তাহলে তার উপরে আর একটা ধাক্কা পড়ে। সামগ্রিক অর্থে তিন ধরনের লোকের উপরে দায়টা পড়ে। প্রথম দায়টা পড়ে হচ্ছে যে আপনার সরকারের উপরে, কারণ জনগণের দেখভাল করার দায়িত্ব হচ্ছে সরকারের। দ্বিতীয় হচ্ছে যারা ব্যবসায়ী নেতা আছে তাদের এগিয়ে আসা দরকার এবং তাদেরকে বোঝানো দরকার যে সাময়িকভাবে লাভ করলেও স্থায়ীভাবে লাভ করা সম্ভব এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনের একটা বড় ভূমিকা আছে। ভূমিকা যেটি সেটি হচ্ছে যে সংবাদপত্র এবং মিডিয়া, তারা এরকে দেখিয়ে দেয়া যে সরকার বলছে আছে কিন্তু ভোক্তা বেশি দামে কিনছে। তার মানে জবাবদিহিতার সংস্কৃতি আরো বেশি করে চালু করা দরকার। তার মানে জবাবদিহিতা নিশ্চিত করাটাই এখানে একটা বড় সংকট আপনি বলছেন। আমি আপনার কাছে ডক্টর তিতুমির আবারও আসবো। আমরা একটু গোলাম রহমান আপনার কাছে যাব এবং আমরা দেখছি যে এই সময়টাতে বাজারে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিছুটা স্বস্তি দিতে টিসিবি রমজানকে সামনে রেখে 5 ধরনের পণ্য বিক্রি করছে। সেখানেও নানা ধরনের সংকটের কথা আছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে পণ্য পাচ্ছেন না, সেরকম অভিযোগও আছে। আবার টিসিবির পণ্যই আবার দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে কালোবাজারে বিক্রি হওয়ার অভিযোগও আমরা দেখেছি গণমাধ্যমে। এই জায়গাটাতে আসলে কিভাবে সমন্বয় করে যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে আমরা কিছুটা স্বস্তি দিতে পারি? গোলাম রহমান।
অসাধু ব্যক্তিরা আপনার লাভবান হতে চান। এই জন্যে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া উচিত। যারা কেউ যদি কোনো অন্যায় ভাবে অনৈতিক ভাবে কোনো কাজ করে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দেওয়া দরকার। এবং সাপ্লাই চেইন ঠিক করা সরকারের মূল দায়িত্ব। এটা শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের একার কাজ নয়, এটা যোগাযোগ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় সবাই সংশ্লিষ্ট। এবং সবচেয়ে বড় হলো যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে নির্বিঘ্নে মালামাল সাপ্লাই পয়েন্ট থেকে কনজাম্পশন পয়েন্টে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং এই জন্যে একটা সমন্বয়ের দরকার। ব্যবসায়ীদেরকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এবং প্রশাসনকে নেতৃত্ব দিতে হবে। তাহলেই আর কি আমাদের এই সংকটটা ঘনীভূত হবে না। আর মানুষের আয় কমে গেছে, বিশেষ করে দিনে আনে দিনে খায় যারা, তাদের তো এখন আয় নাই। তাই এই যে অভাব, এই অভাব বাঁচার ব্যবস্থাকে যদি সচল রাখতে হয় তাদেরকে অর্থ দিতে হবে যাতে তাদের ক্রয় ক্ষমতা থাকে এবং তারা বাজার থেকে জিনিস ক্রয় করতে পারে। বাজারে প্রচুর জিনিস আছে, কিন্তু যদি ক্রয় ক্ষমতা না থাকে তাহলে মানুষের তো কোনো উপকারে সেই সরবরাহ আসবে না। এই দিকটা দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি। রমজানের এই সময়টাতে আমরা আসলে সাধারণ মানুষকে টিসিবির পণ্য বিক্রির মাধ্যমে তো এক ধরনের পণ্যের সরবরাহ বাড়ানো বা টিসিবি আরও কার্যক্রম বাড়ানো, সেই জায়গাটাতে কি জোর দেয়া বা এই সময়টাতে টিসিবির কার্যক্রমের আওতা বাড়ানো, সেটা কি জরুরি? আমি যতটুকু জানি গত বছরের তুলনায় এই বছর কয়েক গুণ বেশি মালামাল বিক্রি করছে টিসিবি। কিন্তু সংকটকালীন অবস্থার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি এই ব্যবস্থাটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে তুলছে। এদিকে আপনার আইন প্রয়োগকারী সংস্থাদেরও দৃষ্টি দেওয়া উচিত এবং টিসিবির সাথে যারা জড়িত, যাদের সুপারভাইজন, তাদের সুপারভিশনটা বৃদ্ধি করে কোনো অনৈতিক কর্মকাণ্ড যাতে না হয় সে ব্যবস্থা নিতে হবে। বাজার মনিটরিং এ এখন আসলে আমরা যেমন নতুন আইজিপি বেনজির আহমেদ তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রমজানের এই সময়টাতে বাজার পরিস্থিতি তারা মনিটরিং করবেন। এটি কি কিছুটা সুফল দিতে পারে? হ্যাঁ, হতে পারে। আমাদের দেশের সবসময় আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশেষ ভূমিকা আছে। মানুষ মানে যারা অসাধু ব্যক্তি তারা আইন প্রয়োগকারী সংস্থাকে ভয় পায়, তবে আইন প্রয়োগকারী সংস্থাকেও সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব কি পালন হচ্ছে এই পর্যন্ত? যেটা মনে হচ্ছে গত এক সপ্তাহে যে রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়লো, সেক্ষেত্রে যারা মনিটরিং করছে তারা কি আদৌ তাদের দায়িত্বটা কি ঠিকভাবে পালন করতে পারছে বা কি মনে হচ্ছে আপনার কাছে? আমি কাউকে দোষারোপ করতে চাই না। সবাই সচেষ্ট থাকবে, তাদের সাধ্য অনুযায়ী বাদ্য বাজাবে, এটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমি জনাব হেলাল উদ্দিন আপনার কাছে এই বিষয়টাতে আসছে। আমরা দেখছি যে একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকরা তাদের পণ্য উৎপাদন করে সেই পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। যেহেতু করোনাকালীন এই সময়ে আমরা দেখছি যে পরিবহন ব্যবস্থায় এক ধরনের ঘাটতি আছে, শ্রমিক পাওয়া যাচ্ছে না, যেটি আপনারা বারবারই বলছেন। সেই জায়গাটাতে আসলে সমন্বয় কিভাবে করা যায়, আমরা কিভাবে আসলে আমাদের কৃষকরাও যেন উপকৃত হন, আবার আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও যেন স্বস্তিতে পণ্যটি পাই, স্বল্প দামে বা ন্যায্য মূল্যে জিনিসটি কিনতে পারি, সেই বিষয়টাতে আসলে কি করণীয়? ধন্যবাদ কনক আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। আপনি জানেন বাংলাদেশ কিন্তু একটা দুর্বিপাকের দেশ। আমরা বিভিন্ন সময় অতি বন্যা, অতি খরা, তারপরে এই ধরনের সমস্যা কিন্তু আমরা মোকাবেলা করি, ঝড় বৃষ্টি এগুলো মোকাবেলা করি। তো তাতে আমি অনেক দিন আগে থেকে বলছিলাম যে আসলে
পরিবহন যারা ভোগ্যপণ্য পরিবহন করবে, বিশেষ করে পেরিশেবল আইটেম যারা পরিবহন করবে, কৃষকের পণ্য যারা পরিবহন করবে, তাদেরকে যদি আমরা আলাদা পরিবহন সেক্টর গড়ে তুলতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হতো না। আমরা কিন্তু এর আগে অনেকবার আপনার টেলিভিশনে, আপনার এখানে অনেকবার বলেছি যে যদি এই পরিবহনগুলোকে ছবি দিয়ে, শাকসবজির ছবি দিয়ে আমরা যেমনিভাবে আপনি একটা অ্যাম্বুলেন্স দেখলাম, আপনি বুঝেন যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অমনিভাবে যদি আমি ব্র্যান্ডিং করতে পারতাম আমার ট্রাকগুলোকে, যে ট্রাকগুলো শুধু পেরিশেবল আইটেম পরিবহন করবে, এবং তাদেরকে মিটারিং সিস্টেম করে দিতেন, যে যেখান থেকে সে যাবে মিটারে সে যাবে, যেখানেই গন্তব্য হোক মিটারে সে চার্জ করবে। তাতে কিন্তু বিশেষ বিশেষ সময়তে এই যে ট্রাকের ভাড়া বেড়ে যাওয়া, আপনাকে খেয়াল করতে হবে আমাদের পণ্যের দাম কিন্তু খুব বেশি না। আজকে যদি টমেটো আপনি দেখেন পঞ্চগড়ে আপনি 2 টাকা 2.5 টাকা কেজি পণ্য টমেটো বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 2.5 টাকা 3 টাকা। তাইলে আপনি একটা ট্রাকে যদি আপনি 20,000 টাকার মাল নেন, ওই ট্রাকের ভাড়া দিতে এখন 40,000 টাকা। আমাকে বুঝতে হবে কিন্তু এই যে পরিবহন জায়গায় আমাকে যে বিশৃঙ্খলা, আমি কিন্তু এটা সারিয়ে তুলতে পারছি না। আমরা যদি জনাব হেলালুদ্দিন, আপনি বলছিলেন যে পরিবহন সংকটের কথা, কিন্তু আমরা তো একদম প্রধানমন্ত্রী, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, প্রধানমন্ত্রী পর্যায় থেকেও বলা হয়েছে যে এই সময়টাতে পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই, পণ্য ব্যবস্থা যাতে সচল থাকে সেই জন্য এই ধরনের পণ্য লকডাউনের আওতার বাইরে থাকবে, বা যে ধরনের লকডাউনের কথা বলা হচ্ছে তার আওতার বাইরে থাকবে। এরপরও সংকটটা আসলে কোন জায়গায় তাহলে? আপনি তো বলছেন লকডাউনের আওতার বাইরে থাকবে, কিন্তু সবাই তো জানে যে ঢাকার অবস্থা খারাপ, সবাই জানে নারায়ণগঞ্জের অবস্থা খারাপ, আমাদের মানিকগঞ্জের অবস্থা খারাপ। তো এই যে বিষয়টা, আমি কি ইচ্ছা করলে কোনো একটা পরিবহন লোককে আমি পাই? এখন আমি একটা শ্রমিক এখন পাই, আমি কিন্তু পাচ্ছি না। এই যে বাস্তবতাটা, আপনি টেলিভিশনে আপনি যে গেস্ট, আজকে আমরা ঘরে বসে কথা বলছি কেন, আমরা আপনাকে যেতে পারছি না। তো কারণটা কি? কারণটা হচ্ছে আসলে এই যে এটা কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি, মানুষের মরণ বাঁচাবার বিষয়। সেই ক্ষেত্রে আপনি কতটুকু সাহস নিতে পারবেন, আপনি কতটুকু সাহস নিয়ে আপনি কাজটি করতে। তারপরেও বলছি আমরা কাজ করছি, কিন্তু আসছে মাল। আপনি দেখেন আপনার ডান পাশে যে চিত্রগুলো আমি দেখছি, আপনি দেখবেন আজকে আপনি যদি এইভাবে খেয়াল করেন, পাইকারি বাজারে কিন্তু খুব বেশি দাম ওঠানামা করে না। আপনি এরপরে আসে ছোট পাইকারদের কাছে, তারপর হচ্ছে খুচরা ব্যবসায়ী। এখন যেটা শুরু হয়েছে, আপনার বাসায় বাসায় ফেরি করে মানুষ বিক্রি করছে। এই যে ফেরিওয়ালার সারাদিন ঘুরে বেড়াচ্ছে, তার জীবনের মায়া আছে না? তারপরে কিন্তু আপনি লকডাউন অবস্থা আপনার ঘরে সে পণ্যটা পৌঁছে দিচ্ছে। এইগুলো আমরা কেউ দেখছি না। পৃথিবীর কোনো দেশে এই মুহূর্তে আমার মতো পণ্য কিন্তু কেউ সরবরাহ করতে পারছে না। লন্ডনে আমার এক সিস্টার ইন ল থাকে, সে আমাকে গত কয়েকদিন আগে বলেছে উনি গিয়েছিলেন মাল কিনতে, 2 ঘন্টা ব্রেক দিয়েছিল পণ্য কেনার জন্য। সে সেখানে শুধু র্যাক দেখেছে, কোনো মাল সেখানে গিয়ে পায়নি। অর্থাৎ আমার কিন্তু সে অবস্থা হয় নাই। পৃথিবীর অন্যান্য দেশে দেখেন কি অবস্থা চলছে, কত রকম প্রোটেকশন নিয়ে তারা ব্যবসা পরিচালনা করছে। হ্যাঁ, সেই 4 মিটার দূর থেকে সে টাকা দিচ্ছে এবং সে প্রোটেকশন নিয়ে সে ব্যবসা করছে। আমি কিন্তু সেই প্রোটেকশনটাও পাই নাই, তারপরে ব্যবসা করছি, তারপরে পণ্য পৌঁছে দিচ্ছে। এবং আমরা সবাই কিন্তু এখন পর্যন্ত, আমি বলছি না আগামী দিনে এরকম চলবে, এখন পর্যন্ত কিন্তু আমরা স্বস্তির মধ্যে আছি। স্বস্তির মধ্যে কতটা আছি জানি না, তবে আসলে স্বস্তিতে থাকতে চাই। এবং আমাদের যারা বিপণন এবং উৎপাদনের সাথে জড়িত, আমরা চাই তারা সুস্থ থাকুক, তারা সুস্থ থেকে তাদের মাধ্যমে পণ্যগুলো আমাদের কাছে পৌঁছাক। এবং এই সময়টাতে তারা যে কাজটি করছেন সেটি অবশ্যই আসলে ইতিবাচক বা সাধুবাদ দেওয়ার মতোই। জনাব গোলাম রহমান, অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং মোহাম্মদ হেলালুদ্দিন, আপনারা তিনজনই আমাদের সাথে থাকুন। আমরা PSRM জনতন্ত্র গণতন্ত্রে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আরেকবার স্বাগত PSRM জনতন্ত্র গণতন্ত্রে। কথা বলছিলাম নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে, এবং আমাদের সাথে আছেন গোলাম রহমান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এবং আছেন অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত আবারও হবেন মোহাম্মদ হেলালুদ্দিন, সাবেক সহসভাপতি BCCI। আমি অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর আপনার কাছে যেতে চাই এবার শুরুতেই, এবং তার কারণ হচ্ছে আপনিও বলছিলেন যে জবাবদিহিতার সংকট আছে। আমরা দেখেছিলাম কিন্তু এই জায়গাটাতে প্রধানমন্ত্রী গতবার থেকে বেশ কয়েকবারই, এবার বাজার মনিটরিংয়ে রমজানের আগেই তিনি তার যে অফিস কার্যালয় থেকে সেখান থেকে বাজার মনিটরিংয়ের নির্দেশনা আসে, তারই আমরা দেখেছি। সেই হিসেবে গতবার মোটামুটি আমরা বলতে পারি যে রমজানে ভোগ্যপণ্যের দাম মোটামুটি স্বাভাবিক ছিল।
এবার আমরা দেখেছি যে এবার গেল 4 মার্চই রমজানে ভোগ্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে একইভাবে আসলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং নিত্যপণ্যের মজুদ সরবরাহ ন্যায্য মূল্য নিশ্চিত এসব বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং সেই অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে ব্যবসায়ীদের সাথেও বসেছিলেন। তারপরেও যে পরিবহন সংকট এবং শ্রমিক সংকটের কারণে এখন করোনা পরিস্থিতিতে যে দাম বেড়েছে, এই জায়গাটাতে আসলে এখন কি করা যায়, আপনার পরামর্শ কি? জি ধন্যবাদ। যে আমরা যে বিষয়টা নিয়ে সবসময় আলোচনা করছি তা হচ্ছে যে আইনের বাস্তবায়ন, অর্থাৎ হচ্ছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী হিসাবে তিনি নির্দেশ দিয়েছেন যে আপনার কতগুলো নীতিমালা অনুসরণ করতে হবে, তাহলে সেই নীতিমালা কেন অনুসৃত হচ্ছে না সেইটার জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। সেটার যেমন দায়িত্ব হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে, ঠিক একইভাবে দায়িত্ব হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং অন্যান্য সরকারি অঙ্গ প্রতিষ্ঠানের। যার মানে হচ্ছে যে নির্দেশগুলো পরিপালিত হচ্ছে না এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইটা একটা পরিষ্কার। আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আমাদের যারা দিন খায় শ্রমিকেরা আমাদের সাপ্লাই চেইন বাস্তবায়ন করছে, কিন্তু একই ক্ষেত্রে আমরা জানতে পারছি যে পরিবহন ব্যবস্থা ঠিক মতো কাজ করছে। তাহলে পরিবহন ব্যবস্থা ঠিক মতো কেন কাজ করছে না? যারা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আছেন, যাদের মধ্যে 2-1জন সাবেক মন্ত্রী, তাদেরকে কেন আইন শৃঙ্খলা বাহিনী আইন পরিপালনে নিশ্চয়তা দিচ্ছে না কেন? এইটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যারা দিন আনে দিন খায় মানুষ বা খুদে দোকানদার, তারা আমাদের নিশ্চয় সাপ্লাই চেনেন, কিন্তু আপনি একটি প্রশ্ন করেছেন কিছুক্ষণ আগে যে টিসিপির দাম নিয়ে পণ্য, এক টিসিপি এবছর 300 থেকে 350 কোটি টাকার ভর্তি দান করছে, কিন্তু এটা হচ্ছে দাম কমানোর ক্ষেত্রে। কিন্তু মানুষের যদি আয় না থাকে তাহলে ঠিকভাবে এর পণ্য ক্রয় করতে, তার মানে হচ্ছে যে আমরা যেটা পরিষ্কার করে সবসময় বলছি সেটি হচ্ছে যে তাকে বিশেষ করে দিন আনে দিন খায় মানুষ যারা অসংগঠিত শ্রমিক খাতের মধ্যে আছেন, যাদের পরিমাণ 2 কোটি থেকে 6 কোটি, তাদেরকে বেসিক ইনকাম গ্র্যান্ট দেওয়া দরকার। ন্যূনতম দাবি করেছি যে 6 মাসের জন্য 15,000 টাকা করে যদি দেওয়া হয় তাহলে তার কাছে টাকা থাকে এবং জিনিসপত্র কিনতে পারবেন। তিনি সারাদিন কাউরান বাজারে বিক্রি করছেন কিন্তু নিজে খেতে পারছেন না, কারণ তার কাছে আয় নাই, আয়ের বড় রকমের সংকট ঘটেছে। তৃতীয় ব্যবস্থা হচ্ছে যে উৎপাদক কেন দাম পাবে না, পাচ্ছে না। দাম পাওয়ার জন্য যেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে সরকার কর্তৃক জিনিসপত্র নিয়ে এসে মজুত করে তারপরে হচ্ছে যে সরকারি মাধ্যমেই আবার তাদের মধ্যে বিক্রি করে দেওয়ার প্রস্তাব। তাতে একদিকে যেমন সব দাম পেতেন, তিনি ভবিষ্যতে অর্থাৎ হচ্ছে যে এখন চলছে বড় মৌসুমের ধান কাটা, এরপরে তো আউশ মৌসুমে যেতে হবে, তারপরে তার আয় হতে হবে যাতে তিনি আগামী মৌসুমে ফসল ফলাতে পারেন। তাহলে হচ্ছে সরকার ইচ্ছা করলে এবং ব্যবস্থা নিলে ওইখানে একটা স্থানীয় পর্যায়ে আপনার জিনিসপত্র কিনতে পারত এবং কিনে আবার সেখানে বিক্রি করতে পারত। যেখানে ঘাটতি আছে সেই ঘাটতি অঞ্চলে পাঠাতে পারত এবং যেখানে হচ্ছে যে আপনার বেশি আছে সেইখানে থেকে ওই ঘাটতি অঞ্চলে সরবরাহ করতে পারত। তাহলে দাম যেমন থাকতো, উৎপাদক দাম পেত, তাহলে একইভাবে ভোক্তা কম দামে কিনতে হতো। এই যে ব্যবস্থা, এই যে চিন্তা, এই যে সৃজনশীলতা এবং প্রধানমন্ত্রী পর্যায়ে নির্দেশ দেওয়ার পরেও আমরা লক্ষ্য করছি যে পরিবহন শ্রমিকের যে দোষ দেওয়া হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কেন? পরিবহন শ্রমিক তো দোষ হচ্ছে, দোষ হচ্ছে যে মালিক বলছে যে এই দামের বাইরে যাবে না, তাহলে সেই যে আইনের বরখেলাপ হচ্ছে বা নির্দেশনার বরখেলাপ হচ্ছে সেটাকে জবাবদিহিতা করতে হবে। আর তৃতীয় বিষয়টি সেটা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা একটা সংকটকালীন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমাদের বিশেষ করে দিন খায় মানুষ এবং নির্দিষ্ট আয়ের মানুষের আয় কিন্তু কম ছিল। সেই পরিস্থিতি এসে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এসেছি
যেখানে উৎপাদক দাম পাচ্ছে না, ভোক্তাকে অনেক দামে কিনতে হচ্ছে। তার মানে হচ্ছে যে সব জায়গায় যে সমন্বয় করে, অর্থাৎ বাজার ব্যবস্থাপনার সমন্বয়, আমি নিয়ন্ত্রণ বলতে চাই না, আমি চাই যে উৎপাদক দাম পাক এবং ক্রেতা ন্যায্য মূল্যে ক্রয় করুক, যার ফলে দুজনই আসলে লাভবান হোক। কিন্তু পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, ব্যবসায়ী দোষ দিচ্ছে হচ্ছে যে পরিবহন শ্রমিক বা পরিবহন মালিককে, সরকার বলছে যে সব মজুদ আছে, কিন্তু আমরা ভোক্তারা অনেক দামে কিনছি। আর অধিকাংশ মানুষের কাছে তো টাকা নেই, কারণ টাকা যদি না থাকে তাহলে সে আসলে সব কিনবে। আর যদি সেই পরিস্থিতিতে দাম যদি লাগামহীন হয়ে যায় তাহলে আপনার কিভাবে হবে? এটা তো খুব খোলা যুক্তি যে মানুষ এখন করোনাকালে কালো জিরা, আদা বা লেবুর দরকার, কিন্তু তার কারণেই কি আমি দাম বাড়িয়ে দেব? তার মানে হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মজুতদারিতে এবং অতি লাভের এই সরবরাহ চেইন ঠিক রাখতে আসলে আপনার এই মুহূর্তের আসলে পরামর্শ কি? আমরা কোন জায়গাটাতে আসলে এখন সবচেয়ে বেশি নজর দিতে পারে? আপনি বলছিলেন যে করোনা পরিস্থিতিতে যাদের কাছে টাকা নেই তাদের জন্য আপনি বলছেন যে নগদ সহায়তার কথা বা নগদ অর্থ দেওয়ার কথা বলছেন, কিন্তু এই সাপ্লাই চেইনটা যে ঠিক রাখতে হলে এখন আসলে জরুরি ভিত্তিতে কোন জায়গাটাতে মনোযোগ দেওয়া জরুরি? আমরা জানি যে কোনো পরিস্থিতি তৈরি হলে তাহলে কিভাবে অভিযোজন করা হয়। এই রকম পরিস্থিতি তো আমাদের নতুন তৈরি হয় না। তাহলে হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং অন্যান্য বাহিনী আছে। এই ধরনের মহামারী পরিস্থিতি তো বাংলাদেশ আর কখনো পড়েনি, পুরো বিশ্বের জন্য এই পরিস্থিতিটির নতুন, তাই নয় কি? না, পরিস্থিতি অবশ্যই নতুন, কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু নতুন নয়। আমরা অতীতেও খাদ্য সংকটের মধ্যে পড়েছি, তখন খাদ্য সংকট থেকে বেরিয়ে এসেছি। আমাদের সাইক্লোন হয়েছে, দুর্যোগ হয়েছে, কিন্তু সেটি পুরো দেশ জুড়ে ছিল না, তার প্রভাব নিশ্চয়ই পুরো দেশ জুড়ে ছিল না এবং পুরো বিশ্ব জুড়ে ছিল না। এখনকার যে প্রভাবটি, যেটি স্বাস্থ্যগত ঝুঁকির কারণে পুরো দেশই লকডাউনে, সেই কারণে আসলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে আমাদের সাপ্লাই চেইন পুরোটাই আসলে এক ধরনের সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। সেই জায়গাটাতে আসলে আমরা স্বাস্থ্য ঝুঁকি বিষয়টি মাথায় রেখে সিস্টেমটা কিভাবে আসলে ডেভেলপ করতে পারি? হ্যাঁ, শুধু সাপ্লাই চেইনের কথা চিন্তা করতে হবে না। সাপ্লাই চেইন তখনই কাজ করবে যখন মানুষের কাছে টাকা থাকবে, অর্থাৎ হচ্ছে মানুষের কাছে টাকা যেমন বাড়াতে হবে তেমনি আসলে ন্যায্য মূল্যে নিশ্চিত করতে হবে। সাপ্লাই চেইন ব্রেক করেছে কোথায়? সাপ্লাই চেইন ব্রেক করেছে মূলত সবাই একমত, সেটি হচ্ছে যে যেখানে উদ্বৃত্ত আছে আর যেখানে ঘাটতি আছে সেই জায়গায় সংযোগ স্থাপন হচ্ছে না। সংযোগ স্থাপন করার জন্য যে ব্যবস্থাটা করা দরকার, তার মানে সরকার উদ্যোগ নেওয়া উচিত যে কৃষক পর্যায় থেকে সেই সংযোগ স্থাপনটি আপনি জরুরি বলছেন। আমরা হেলালুদ্দিনের কাছে যাব, তবে তার আগে আমি গোলাম রহমান আপনার কাছে একটু যাব। যে কথাটি বলা হচ্ছে যে মানুষের কাছে অর্থ নেই, নিম্ন আয়ের মানুষ তো একেবারে তারা আছে, মধ্য আয়ের মানুষও এখন আসলে অর্থ সংকটে আছে। এই সময়টাতে ত্রাণ দিচ্ছে, কিন্তু আর কিভাবে আসলে আমরা এই মানুষগুলোকে এই রমজান একটু স্বস্তিতে রাখতে পারি, কি বলবেন? ছোট্ট করে বলবেন গোলাম রহমান। মানুষকে ক্যাশ ট্রান্সফারের একটা চিন্তা করা যেতে পারে যারা নিম্ন মধ্যবিত্ত, যে সবচেয়ে অসুবিধায় আছে, সেই জায়গাটাতে আপনি বলছেন যে নজর দিয়ে। আমি একটু, আমাদের সময় আজকে একেবারেই কম, আমি জনাব হেলালুদ্দিন আপনার কাছে আসলে শেষ মুহূর্তে যেতে চাই, এবং যে বিষয়টি বলছে যে আসলে আপনি বলছেন যে স্বাস্থ্য ঝুঁকির কারণে আমাদের যারা আছেন বিপণনের সাথে, উৎপাদনের সাথে যুক্ত, তারা এই সময়টাতে আসলে সেবা দিয়ে যাচ্ছেন, যেটি অবশ্যই তাদের শ্রদ্ধা এবং তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে এই সময়টাতে আসলে আমাদের কি করার আছে, আপনার যদি কোনো পরামর্শ থাকে শেষ মুহূর্তে? ধন্যবাদ আপা। এটার জন্য প্রথম পরামর্শ হচ্ছে সমবায় মন্ত্রণালয় একটা অনেক বড় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়কে যথাযথভাবে কাজে নিয়ে আসা। বঙ্গবন্ধু যখন ছিলেন তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল আপনার এই সমবায়ের উপরে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সমবায়কে যদি শক্তিশালী করা যায় তাহলে কৃষকরা কিন্তু সমবায়ের ভিত্তিতে এইগুলো ঢাকায় এনে বা বিভিন্ন জায়গায় নিয়ে তারা নিজেরা বিপণন করতে পারবেন, তাদের পণ্যের দাম তারা নিজেরা ঠিক করতে পারবেন। এখন যেহেতু এক ধরনের ফরিয়া তৈরি হয়েছে, মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে, আমি চাই না কৃষকের পণ্য অন্তত মধ্যস্বত্বভোগী থাকুক, কারণ কৃষক হচ্ছে এই দেশের লাইফ লাইন। সেই ক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে সমবায় মন্ত্রণালয়কে যদি শক্তিশালী করা যায় এবং যদি সমবায়ের ভিত্তিতে কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে কৃষি পণ্যটা বিপণন করা যায়, সেই ক্ষেত্রে দেখবেন যে কৃষক দাম পাবে, ভোক্তা স্বস্তি পাবে। এই যে পরামর্শগুলো আপনারা দিচ্ছেন, আপনারা তো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অহরহ ব্যবসায়ীরা বসছেন, তখন কেন এই পরামর্শগুলো আপনারা দেন না, বা যদি দিয়ে থাকেন সেটির আসলে বাস্তবায়ন কেন হয় না?
আপা আপনার টেলিভিশনে বলছি একসঙ্গে কোটি মানুষ দেখছে, তারপরে বাস্তবায়ন নাইলে আমরা যাবো কোথায়? কিন্তু আপনারা যখন বৈঠকে বসেন তখন কি এই বিষয়গুলো নিয়ে আলাপ করেন? অনেকবার বলেছি কিছু হয় না। তার মানে বলার পরেও কাজ হচ্ছে না, তার মানে সমস্যা কোন জায়গায় আমরা সবাই জানি, কিন্তু সমস্যার আসলে সমাধান হচ্ছে না। আমি গোলাম রহমান, আপনি যদি শেষ মুহূর্তে এক কথায় আসলে কোনো মন্তব্য করতে চান। না, আমি যে কথাটা বলতে চাই, পণ্য সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রাখা এবং মূল্য স্থিতিশীল রাখা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয়। এই অনেকগুলি মন্ত্রণালয় এর সাথে জড়িত। আপনি কৃষি মন্ত্রণালয়, পশুপালন এবং মন্ত্রণালয়, মৎস্য পশুপালন মন্ত্রণালয়, উৎপাদনের সাথে যারাই জড়িত, এবং যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যারা আছে জড়িত সমন্বিত সবগুলো মন্ত্রণালয়কে আসলে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ আপনি দিচ্ছেন। গোলাম রহমান, অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ যুক্ত ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।